আমন্ত্রণ জানাচ্ছি ক্রাউন সিমেন্ট 10-এর কথা দেশের কথা অনুষ্ঠানটি পরিচালনা পরিকল্পনায় আছেন জনাব এ কে এম পাটোয়ারি। উপস্থাপনায় আছি আমি সিনহা MSI। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শ্রম ও শ্রমের মূল্য। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমার ডানে আছেন জনাব নুরুল হক, সাবেক শ্রম সচিব, অধ্যাপক ডক্টর মিজান, উপাচার্য, দারুস সালাম বিশ্ববিদ্যালয়, সোমালিয়া। এই প্রথম আমরা টকশোতে এমন এক ব্যক্তিত্বকে পেলাম যিনি দেশের বাইরে আফ্রিকা মহাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে আছেন। আমরা শুরুতেই তাকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ। এবং আমার ভাই আছেন সাবেক স্বরাষ্ট্র সচিব জনাব জহিরুল ইসলাম। আমরা আলোচনা শুরুতেই জনাব নুরুল হক, আপনার কাছে আমরা জানতে চাব শ্রম ও শ্রম মূল্য এটা কীভাবে দেখছেন আপনি? শ্রম যুগে যুগে এর সংজ্ঞাটা বদলেছে, এর মূল্যবোধ পরিবর্তিত হয়েছে, কিন্তু আসলে আদিকাল থেকে মানুষ যে শ্রম দিয়ে এসছে সেই শ্রম দেওয়াটা এখনও চলছে এবং অনাদিকাল ধরে চলবে। কেন চলবে তার বড় কারণ হচ্ছে যে শ্রম হচ্ছে আসলে সভ্যতার মূল চালিকা শক্তি। আমাদের শ্রমিকরা কলকারখানা, মাঠে ঘাটে সর্বত্র কাজ করে এবং তাদের অনেকেরই নিয়োগকারী কর্তৃপক্ষ থাকে, আবার স্বনিয়োজিত, মানে কেউ নিয়োগ করেনি কিন্তু নিজের প্রয়োজনে সে শ্রম দিয়ে যাচ্ছে। এইগুলোর কিন্তু মূল্য পরিশোধ করা হয় না। শুধু চাকরি যেখানে, সেখানেই এই মূল্যটা নিরূপিত হয়ে থাকে এবং পরিশোধিত হয়। এই যে পরিশোধ করা হয় সেখানে নিয়োগকারী কর্তৃপক্ষ থাকে, তো নিয়োগকারী কর্তৃপক্ষের সাথে শ্রমিকের একটা চুক্তি থাকে, নিয়োগের কিছু শর্ত থাকে, সেই মোতাবেক সে শ্রম দেবে এবং বিনিময়ে পারিশ্রমিক পাবে। শ্রম ঠিকই দিয়ে যাচ্ছে, কিন্তু সেটার উপযুক্ত মূল্য অনেক সময় পরিশোধ করা হয় না। আমি আপনার কাছে আসবো, সুন্দর কথা বলেছেন, মূল্য পরিশোধ করা হয়নি। অধ্যাপক ডক্টর আসিফ মিজান, আপনি একজন রাষ্ট্রবিজ্ঞানী এবং আমি যতটুকু জানি ক্রিমিনোলজির উপর আপনি অধ্যাপনা ডিগ্রি নিয়েছেন। এই যে শ্রম বিষয়টাকে, শ্রম এবং শ্রমের মূল্য, আপনার গভীর অধ্যয়ন পর্যবেক্ষণে বর্তমান বিশ্বে এরকম কোন কাঠামোতে আছে? আপনি জানেন আজকে হলো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। তো এই সুযোগে আমি সংবাদ মাধ্যমে জড়িত সমস্ত সাংবাদিক, কলাকৌশলী সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। তাদের শ্রমের ফলেই কিন্তু আজকে আমরা এই সুন্দর অনুষ্ঠানটি করতে পারছি। শ্রমিকরা তাদের যে কর্মঘণ্টা, 24 ঘন্টার মধ্যে তারা 8 ঘন্টা কাজ করবে, সেই দাবি নিশ্চিত করার জন্য তাদেরকে রক্তস্নাত আন্দোলন করতে হয়েছে, জীবন দিতে হয়েছে। কিন্তু আজকে 2026 সালে এসে কর্মঘণ্টা, শ্রম, শ্রমের মূল্য, এই সংজ্ঞা বিশ্বব্যাপী, বাংলাদেশেও সবখানে পাল্টে গিয়েছে। আজকে একজন শ্রমিক যদি 8 ঘন্টা কাজ করে, তাতে কি তার 4 সদস্যের পরিবারের ভরণ পোষণ নিশ্চিত হয়? যদি নিশ্চিত না হয়, তাহলে তাকে যে স্যালারিটা দেওয়া হয়, তাকে যে পারিশ্রমিক দেওয়া হয়, সেটা দিয়ে সে কী করে চলবে? অতএব শ্রমের যে মূল্যের কথা বলা হয়েছে, সেই মূল্য কম বা বেশি এটা নির্ধারণ করা হবে বাজার মূল্য থেকে। যদি বাজার মূল্যে সে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারে, তাহলে সেটাই হবে শ্রমের যে প্রকৃত মূল্য, সেটা দেয়া। এখন আমরা দেখছি কি যে একজন আনস্কিল্ড পিপল, সে 8 ঘন্টা কাজ করে, তাকে যদি আপনি ট্রেন আপ করেন, কোনো একটা বিষয়ে প্রশিক্ষিত করা হয়, তাহলে সে 1 ঘন্টায় 1 মাসের ইনকাম করতে পারে। অর্থাৎ প্রশিক্ষণ ছাড়া সে প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 30 দিনে যে আয় করতে পারত, এটা সম্ভব যে তাকে এমন প্রশিক্ষণ দেওয়া যে সে 1 ঘন্টা কাজ করবে এবং 1 ঘন্টা 1 মাসের আয় সে করবে। অতএব
এই যে শ্রমিকের যে কর্মঘণ্টা 8 ঘন্টার শ্রম, সেই ধারণাও কিন্তু আজকে টিকছে না। অতএব আমি মনে করি যে শ্রমের মূল্য নির্ধারিত হতে হবে বাজার মূল্যের উপর নির্ধারণ করে। আপনি কম পারিশ্রমিক দেন, তা দিয়ে যদি আমার শ্রমিক ভাই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে তাহলে কোনো অসুবিধা নেই। আমি একবার পত্রিকায় দেখেছিলাম একজন ইন্ডিয়ার নায়িকা, তিনি ইন্দোনেশিয়ায় গিয়েছেন, একটি ড্রেস কিনেছেন, সেটার মূল্য হলো 48 লক্ষ টাকা। তো আমি প্রথমে তো একটু অবাক হয়ে গেলাম, পরে ক্যালকুলেশন করে দেখলাম যে এটা মাত্র 5,000 টাকার মতো। তো আপনার এরকম 48 লক্ষ 48 মিলিয়ন দিয়ে তো কোনো লাভ নেই, নির্ভর করে বাজার মূল্যের উপরে। অতএব প্রথমত শ্রমের মূল্য ঠিক করতে হবে বাজার মূল্যের সাথে তাল রেখে। এবং শ্রমিক কারা, এটা নিয়েও এখন এক ধরনের বিতর্ক চলছে। আসলে শ্রমিক কিন্তু আমরা সবাই। এক সময়ে যারা শুধু শারীরিক পরিশ্রম করত তাদেরকেই শ্রমিক হিসাবে গণ্য করা হতো, কিন্তু এই আধুনিক সময়ে এসে শ্রমিক তিনি কায়িক পরিশ্রম করেন বা তার মেধার পরিশ্রম করেন, যে কোনো পরিশ্রমেই হলো তিনি একজন শ্রমিক। সেই অর্থে আমি, আপনি, আমরা সবাই শ্রমিক। তো আমরা সবাই শ্রমিক হলেও আমাদের এক শ্রেণীর মানুষ আছে যাদের কোনো স্কিল নেই, আমরা তাদেরকে শ্রমিকও বলি না এবং তাদের কোনো অধিকারের প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আমি ধন্যবাদ দেই বর্তমান সরকারকে। আপনি জানেন 2026 সালের এই সংসদে যে শ্রম আইন পাশ করা হয়েছে, সেখানে আমাদের যে গৃহ পরিচারিকা, আমাদের যারা গৃহে সেবা দেন, আমাদের সহকারী, তাদের শ্রমকে শ্রমিক হিসাবে গণ্য করা হয়েছে। কিন্তু আপনি দেখবেন যে কৃষক, রিক্সাওয়ালা, আমাদের যিনি আপনি এখানে আসবো। মৎস্যজীবী, আরও ব্যক্তি গেছে। থ্যাংক ইউ জনাব জহিরুল ইসলাম, এখন বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ইন্ডাস্ট্রি, শিল্প, মাঝারি ভারী শিল্প আছে, ছোট শিল্প আছে, কুটির শিল্প আছে। ইচ্ছা করলে বাজারের সাথে মিলাতে পারবেন না আপনি। উৎপাদনের ব্যয়, উৎপাদনের আয়, খরচ সব কিছু মিলে তারপরে তো শ্রমটা আসে, মূল্যটা আসে। আপনি খুব বাস্তব দিয়ে বলেন তো, যে বাংলাদেশে আমরা যে উৎপাদনটা করতেছি, এটা যে খরচ আছে, সব খরচ দিয়ে একটা ইন্ডাস্ট্রি যদি বাজার মূল্যে বেতন দিতে যায়, শ্রম দিতে যায়, অবস্থা কী দাঁড়াবে? সবথেকে দুর্ভাগ্যজনক ঘটনা কি জানেন, আমাদের দেশে যারা ব্যবসা বা শিল্পে সংগঠক, যারা দোজ হু আর অ্যাকচুয়ালি দি ওয়াটারপ্রেনার্স, তারা দে ওয়ান্ট টু থ্রাইভ অন দি ওয়েজ কাটস আর রিডিউসড ওয়েজ অফ দি লেবার্স। তাদেরকে কম মজুরি দিয়ে তারা বেশি মূল্যে জিনিস বিক্রি করছে। এই গ্যাপটা কিন্তু এত বেশি থাকা উচিত ছিল না। তারা যা প্রফিট গেন করছে, আর তারা যে এই প্রফিট যে তাদের প্রোডাক্টিভ কন্ট্রিবিউশন, সেটার যে বিস্তর ফারাক, সেটা কিন্তু কমাতে হবে। আমরা যারা উদ্যোক্তা, তাদেরকে ট্যাক্স হলিডে দেই, বিভিন্ন রকমের ইনসেন্টিভ দিই, কিন্তু শ্রমিকদের ক্ষেত্রে আমরা কী দিই? শ্রমিকদের সম্পর্কে যে একটা আমার প্রিয় সহকর্মী, আমার বন্ধু নুরুল হক সাহেব শ্রম মন্ত্রণালয়ে ছিলেন, ওখানে একটা লেবার ল আছে, ওখানে ওয়েজ বোর্ড আছে। ওই ওয়েজ বোর্ডটাকে দায়িত্ব দেওয়া হয়েছে যখনই বাজার মূল্য বেশি হবে তখনই তাদের ওয়েজটাকে অ্যাডজাস্ট করার জন্য সেখানে একটা সিস্টেম দেওয়া হয়েছে, বাট ইট ইজ নট ওয়ার্কিং। যতক্ষণ না পর্যন্ত শ্রমিকরা আন্দোলনে নামে, রাস্তায় নামে, ততক্ষণ পর্যন্ত ওই ওয়েজ বোর্ড বসে না। এবং একটা ফ্যাক্টরি থেকে আর একটা ফ্যাক্টরির ওয়েজ কিন্তু ডিফার করে, অথচ একই ধরনের কাজ সবগুলো ফ্যাক্টরিতে করছে তারা। কেউ যে কম কাজ করছে, কেউ বেশি করছে তা নয়, তবে অটোমেশনের কারণে শ্রমিকদের জন্য আর একটা সমস্যা হয়ে গেছে। কথায় কথায় ঠিক আছে, কাজ করবে না করবে আমাদের কিছু যায় আসে না, আমরা এমন একটা যন্ত্র আনবো, এসে মেশিন আনবো চায়না থেকে বা জাপান থেকে বা ফ্রম আদার ডেভেলপড কান্ট্রিজ, যেগুলো একটা মেশিন 100টা শ্রমিকের কাজ করবে। এখন আমাদের দেশের শ্রমিকরা কিন্তু দে আর অলওয়েজ আন্ডার কনস্ট্যান্ট থ্রেট। এই অটোমেশন হলে পরে তাদের যে ফিজিক্যাল লেবার,
ফিজিক্যাল লেবার তো এখন আমরা বলছি, অনেক কথা বলছি, কিন্তু আমাদের প্রোডাকশনের যে 4টা মৌলিক উপাদান আছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। ল্যান্ড বাদ দিয়ে যেমন কোনো প্রতিষ্ঠান গড়া সম্ভব না, লেবার বাদ দিয়ে তেমনি কোনো উৎপাদন কার্যক্রম কিছুতেই পরিচালনা করা সম্ভব না। এখন আস্তে আস্তে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হচ্ছে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে শ্রমিকদের শ্রমের বিকল্প মেশিন এখন দিচ্ছে। তো এখন আমি বলি তারা তো আয় করছে বেশি, তো এই শ্রমিকদেরকে বেশি বেতন দিতে, পারিশ্রমিক দিতে তাদের কোনটা কেন? এখানে হলো এক ধরনের মানসিকতার, আমাদের মানবিক মূল্যবোধের মনে হয় কিছুটা পরাজয় ঘটেছে। না হলে এভাবে নির্মমভাবে শ্রমিকদের ঘামের আমরা মর্যাদা দিতে জানি না, তাদের মানে রক্তের মূল্য আমরা দিচ্ছি না, তাদের রক্ত এবং ঘামের মূল্যে আমরা লাভ করছি, কিন্তু লভ্যাংশ তাদেরকে আমরা শেয়ার করছি না। তারা গুলশান, বনানী সব জায়গায় বড় বড় অট্টালিকা নির্মাণ করছে, বিভিন্ন মডেলের গাড়ি প্রতিদিন তারা মানে একটার পর একটা কিনছে, প্রতি বছর মডেল চেঞ্জ হলে তাদের গাড়িও চেঞ্জ হয়ে যাচ্ছে, অথচ এই শ্রমিকরা দুর্ভাগ্যজনকভাবে তারা বঞ্চিতই থাকছে। আমি খুব কষ্ট পাই কিসের জন্য? যখন আমার বাড়িতে যে কাজের মেয়েটা কাজ করে তাকে সেও তারা ইন্টেলিজেন্ট হচ্ছে, চেষ্টা করছে। তারা কি করে যে ঝাড়ু দেওয়ার জন্য 1000 টাকা, ঘর মুছার জন্য 1000 টাকা, কাপড় কাচার জন্য 1000 টাকা, এই করে মোটামুটিভাবে সে মাসে একটা মানে ক্যালকুলেশন নিজে থেকে করে এরকম 2-3টা বাড়িতে কাজ যদি করতে পারে, এবং ইফ দি হাউস ওনার্স আর গুড পিপল, দে ক্যান অ্যাকচুয়ালি কোপ উইথ দেয়ার রিকোয়ারমেন্ট। এটা হলো এখানে এক আমি আপনাকে ধরনের একটা ছোট্ট বিষয় একটু আপনার আলোকপাত করতে চাচ্ছি। আপনি যার কাজের বুয়াদের কথা বলছেন, ছুটা বুয়াদের কথা বলছেন, বান্দা বুয়াদের কথা বলছেন, পাশাপাশি দেখেন আমি মূল্য কথা বলছেন। আপনি যখন একটা ইলেকট্রিশিয়ানকে ডাকবেন, ও কিন্তু লাইটের জন্য একটা পয়সা নেবে, ফ্যানের জন্য একটা টাকা নেবে, অর্থাৎ ওই 1 ঘন্টার মধ্যে কিন্তু সে 1000 টাকা কামাইতেছে। যদি যুক্তির কথা বলেন, এটা আগে ছিল না। আপনি দিন মজুরের কথা বলেন, না 1000 টাকা নাও, একটা মিস্ত্রি পাবেন না, কিন্তু ইলেকট্রিশিয়ান পাবেন না কিন্তু আপনি। তো এই যে ব্যাপারগুলো দাঁড়াইছে, এগুলো কিন্তু একটা অসঙ্গতি দেখা দিচ্ছে এখানে, কিন্তু আমাদের এগুলি মেনে নিতে হচ্ছে, বাস্তবতা। আপনি যে কথাটা বললেন, এখানে একটা ঘটনা আছে যে একই কাজের জন্য যারা ওয়েল অফ পিপুল, দে ডোন্ট কেয়ার টু পে, যারা মানে লিটল লেস মানে ওয়েল অফ যেটাকে বলা হবে, তারা কিন্তু দে উইল ট্রাই টু হেজিটেট অ্যান্ড দে উইল অ্যাকচুয়ালি কাউন্ট দি সে আইটেম ওয়াইজ দে উইল ট্রাই টু মেক ইট ইকোনমিক থ্রু বার্গেনিং। আপনার কাছে আমি আপনার কাছে আসবো, আমরা মূল কথা বলে ফেলেছি। জনাব নুরুল হক, আপনি শ্রম সচিব ছিলেন এবং নিঃসন্দেহ গভীর থেকে অনেক কিছু দেখেছেন আপনি। এই যে একটা অভিযোগ করতেছে যে পুঁজিপতি যারা আছে, ইন্ডাস্ট্রির মালিক, ছোট বড় মধ্য যেটি হোক, তারা অনেক টাকা কামাচ্ছে, তারা গুলশান বাড়ি করতেছে, গাড়ি করতেছে। আমার একটা ছোট্ট প্রশ্ন, এত বড় ইন্ডাস্ট্রি চালায়, গাড়ি তো সে করবি, বাড়ি তো সে করবি, প্রশ্ন হচ্ছে যেই টাকাটা শ্রমিককে দেওয়া হচ্ছে, বাংলাদেশ আলোকে জনসংখ্যা বেশি, একটা পরিবারে দেখা যাচ্ছে উপার্জন ব্যক্তি 1 জন, ডিপেন্ডেন্ট 7 জন 8 জন। তো ওই টাকা দিয়ে বাজার মূল্যে সংসার চলবে না, কিন্তু এটা বাস্তবতা। কিন্তু এই কথাগুলো আমরা এড়িয়ে যাই কেন? বাস্তবতা এইটাই, আপনি টাকা দিলে, আর তার এই যে একটা কথা বলি যে উনি বাড়ি করছে, গাড়ি করছে, উনি তো ইন্ডাস্ট্রি করছে, সম্পদ করছে। এখন দেখা যায় সারা বছরে সে কত টাকা কামাইলো, হিসাব তো গভর্নমেন্টের কাছে আছে সরকারের কাছে, কিন্তু এরপর আমরা দেখছি লুজিং কনসার্ন হয়ে যাচ্ছে, কিন্তু লাভ করতে পারছে না, লস খাচ্ছে, সেখানে নানান সমস্যা সেখানে আছে। এইগুলি কীভাবে দেখছেন আপনি? আপনাকে ধন্যবাদ। যে লাভ করতে পারছে না, এটা তার ম্যানেজমেন্টের দুর্বলতা বলতে হবে, তার ব্যর্থতা বলতে হবে। কারণ প্রতিষ্ঠান, সেটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক আর কলকারখানা হোক, যখন কাজে নামে চালু করা হয় তখন হিসাব নিকাশ কষেই কিন্তু চালু করা হয় যে আমার পুঁজি এত আছে,
তারপরে আমার এই ম্যাটেরিয়ালস কিনতে হবে, যন্ত্রপাতিতে এত যাবে, এরপরে যে উৎপাদনটা হবে সেই উৎপাদনের ভিত্তিতে যে মুনাফাটা আসবে সেই মুনাফা থেকেই তো বেতনটা পরিশোধ করা হবে আর কি। তো এখন এই বেতন পরিশোধের ক্ষেত্রে মালিকদের একটা মানসিকতা আছে, যত কম দিয়ে পারা যায়। এটা সার্বজনীন, আমাদের দেশে বলছি যে সার্বজনীন হয়ে গেছে, যত কম দিয়ে পারা যায়। এবং এই ইস্যুটা থেকেই কিন্তু আপনার এই যে নিম্নতম মজুরি বোর্ডের আইডিয়াটা এসছে। আমরা নিম্নতম মজুরি কেন বলবো? আমরা তো ওইখানে অন্য কিছু বলতে পারি, পরিভাষাটা তো আমরা বদল করে নিতে পারি, যে উপযুক্ত মূল্য পরিশোধ। সেটা তো না, নিম্নতম। তো নিম্নতম কথাটা কেন? মালিকরা সবসময় চায় যত কম দিয়ে পারা যায়, অর্থাৎ এই যে পুঁজিপতি যারা, পুঁজিপতিদের যে শোষণের মানসিকতা সেটা কিন্তু সবখানে আছে। শ্রম কল্যাণ নির্ভর বা কল্যাণমুখী প্রতিষ্ঠান খুব কম এবং ওই ধরনের শিল্পপতি খুব কম, যে কারণে সরকারকে বা কর্তৃপক্ষকে এই নিম্নতম মজুরি যেটা বাস্তবায়ন, এটা নিয়ে বেশ গলদঘর্ম হতে হয়। আমি আপনাকে আরেকটা জিনিসের কথা বলি। এই যে মালিক করতেছেন পুঁজিপতি, আমাদের মতন দেশে শতকরা দেখা যায় 80% শিল্পপতি যারা আছেন তারা কিন্তু ব্যাংক নির্ভরশীল লোন নিছেন, যেটা সব দেশে হয় না। উনি পুঁজির মালিক না, পুঁজির মালিক হচ্ছে ব্যাংক, এবং এটার জন্য তাকে কিন্তু প্রচণ্ডভাবে ইন্টারেস্ট দিতে, সুদ দিতে হচ্ছে। কিন্তু এই টাকাটা যাচ্ছে কিন্তু তার লাভের থেকে যাচ্ছে। কিন্তু এই যে পুঁজির মানে নিজস্ব পুঁজিবিহীন যে পুঁজি, এটা কিন্তু উন্নয়নের দেশ, একটা উন্নয়নশীল দেশের জন্য বা যে কোনো দেশের জন্য এটা খুবই খারাপ জিনিস। বিশেষ করে বাংলাদেশে কিন্তু এর ব্যক্তি ঘটছে। আমরা ব্যাংক ডিফল্টের কথাটা কেন আসতেছে? আপনি যদি দেখেন, আরও গভীরে যদি যান, আমি চ্যালেঞ্জটা বলছি এখানে, বাংলাদেশের পুঁজিপতিদের 90% জাকাত হবে না, কারণ তারা ঋণগ্রস্ত। অথচ আমরা মনে করি উনি জাকাত দিচ্ছে না। জাকাত তার উপরে ফরজ নেই, তার উপরে হজ ফরজ নেই। খেয়াল করবেন কিন্তু যদি গভীরে যান, তো এই অবস্থায় তো আমাদের প্রথমে চিন্তা করতে হবে আমরা ওই ধরনের পুঁজিপতি কেন সৃষ্টি করব, যেই পুঁজিপতি ব্যাংক নির্ভরশীল, ব্যাংক লুট করবে এবং প্রকারান্তে শ্রমিকরা বিধ্বস্ত হয়ে যাবে। আমরা সৃষ্টি করব না, কিন্তু এটা ইতোমধ্যেই সৃষ্টি হয়ে গেছে। সেটাই কথা হচ্ছে, তো সৃষ্টি হয়ে গেছে, কাজেই এটাকে তো আপনি এখন উৎখাত করতে পারবেন না, বন্ধ করতে পারবেন না। আর পুঁজি যেটা তারা যেটা খাটায় বললেন, এটা বলতে গেলে তো অন্যদিকে চলে যাবে আলোচনার ধারা। সেটা হলো যে ব্যাংকের থেকে এই যে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে কেউ ব্যবসা বাণিজ্য করবে বা প্রতিষ্ঠান করবে, তো এটা একটা রেওয়াজ হয়ে গেছে। এবং ঋণ খেলাপির কথাটা কেন আসছে? অন্য দেশে তো এরকম ঋণ খেলাপির বিষয় নেই, আমাদের দেশে কেন? তৃতীয় বিশ্বে অর্থনীতিতে লুটেরাদের একটা মানে বিশিষ্ট অবস্থান থাকে, আমরা তার ব্যতিক্রম নই। জি, আপনাকে ধন্যবাদ, আপনি মূল জায়গায় হিট করেছেন। জনাব ডক্টর আসিফ মিজান, আমরা এতক্ষণ আলাপ করলাম কিন্তু সার্বিক ওয়েতে। আমরা জানি সমস্যা আছে, সমস্যা থাকবে, এবং দেশের ইকোনমিটা কখনো আমাদের ভায়াবল না। কিন্তু পুরো ইকোনমি কিন্তু ব্যাংক নির্ভরশীল। এটা কিন্তু শেয়ার মার্কেটও তো সেভাবে যায় নাই, আপনার পুঁজি বিনিয়োগও যায় নাই, এবং সবচেয়ে বড় কথা হলো আপনার যে প্যারামিটার যেগুলো আছে সেগুলো যায় নাই, কিন্তু শুধুমাত্র ব্যাংক নির্ভরশীল। কিন্তু পাশাপাশি দেখেন বাংলাদেশের অত্যন্ত দুঃখজনক ব্যাপার, আমরা নারী আন্দোলনের কথা বলতেছি, সংখ্যার কথা বলতেছি। এই যে নারীদের নিয়ে যে কথা বলি, একজন নারী তিনি সংসারে থাকেন, তিনি মা, তিনি বোন, তিনি ভাবি, যাই হন না কেন, এই যে পরিশ্রম তিনি সংসারে করেন, আদৌ কি আমরা চিন্তা করেছি যে এরে যদি বেতন দিতাম জিনিসটা কি দাঁড়াইতো? এই শ্রম দিচ্ছে, এই শ্রমটা শুধু স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসার উপরে থাকবে? কী মূল্যায়ন করবেন এটাকে আপনি? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার মনের একটা প্রশ্নকে সামনে নিয়ে এসছেন। আমি এই বর্তমান সরকারকে অনেক বেশি ধন্যবাদ দিতে পারতাম। তারা তাদের যে দূরদৃষ্টি থেকে তারা নাবিকদের, তারপরে গৃহকর্মীদের তাদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু
আমাদের দৈনন্দিন জীবনের একজন বড় শ্রমিক হলো আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী। অতএব আমি এই অনুষ্ঠান থেকে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যত দ্রুত সম্ভব এই আমাদের মা বোনদের শ্রমের স্বীকৃতি দেওয়া হোক। একই সাথে যারা এখনও শ্রমিক হিসেবে স্বীকৃতিটুকু পায়নি, ডে লেবার যাদেরকে আমরা বলি, হ্যাঁ, তারা কিন্তু কোথাও তারা শ্রমিক হিসাবে স্বীকৃত না। যদি শ্রমিককে আপনি প্রকৃত অর্থে বলেন তাহলে তারাই শ্রমিক যারা দিন বেসিস লেবার স্যালারি দিয়ে, মানে লেবার দিয়ে সেল করে স্যালারি নেয়। ইভেন আপনি দেখবেন রাস্তাঘাটে অনেক জায়গায়, কারণ বাজারে যান, দেখবেন তারা সকালে এসে ভোর রাতে এসে বসে থাকে আজকের শ্রমটা বিক্রি করার জন্য। এরাই হলো প্রকৃত শ্রমিক এবং এরা কিন্তু আসলে স্বীকৃত না। অতএব সরকারকে আমি অনুরোধ করব যে প্রত্যেকটা শ্রমিককেই তাদের যেন স্বীকৃতিটুকু থাকে। আপনি দেখবেন অনেক সময় মানুষ মৃত্যুবরণ করে, তার সে যে লাশ হয়ে গেছে তার স্বীকৃতি মেলে না। তো আমরা এটা চাই না। আমরা চাই যারা শ্রমিক, প্রকৃত অর্থে শ্রমিক আমরা সবাই, তারপরে রিয়ালিটিকে আমাদের মেনে নিতে হবে যে এক শ্রেণীর মানুষ আছে যারা শুধুই তাদের কায়িক শ্রমিক বিক্রি করে জীবনযাপন করে এবং তারা সরকারি সমস্ত সুযোগ সুবিধার বাইরে, কারণ তারা তো কোনো তালিকাতেই নেই, সরকারের কোনো হিসাবেই তারা নেই। অতএব সবাইকেই সরকার যেন হিসাবে নিয়ে আসে। বিশেষ করে আবার ফিরে যাবো আপনার প্রশ্নে, যে আমাদের মা বোনদের এই কর্মের যেন স্বীকৃতি দেওয়া হয়। দেখুন, আমি মাঝে মাঝে রান্না করি, মাঝে মাঝে আমি হাঁড়ি পাতিলও পরিষ্কার করি। এটা যে কত কষ্টের, যে না করবে সে জীবনেও বুঝতে পারবে না। অতএব আমরা যখন বলি একটু চা হবে, যখন আমাদের বাসার সহকারী থাকে না, আমাদের প্রিয়তমা স্ত্রীকে হাসি মুখে বলি একটু চা হবে, সে কিন্তু অফিস করে এসছে, সেও আমার মতো একজন অফিসার, কিন্তু সে হাসি মুখে আমাকে দিচ্ছে, কারণ আমি এই কষ্টটা উপলব্ধি করি না। ধন্যবাদ। ইমোশনাল কথা বলছেন, হয়তো এরপর আপনার চোখে পানি পড়ে যেতে পারে। ধন্যবাদ। জনাব জহিরুল ইসলাম, অত্যন্ত অভিজ্ঞ বয়সে, মেধায় এবং চাকরি জীবনের অভিজ্ঞতায়, আপনার সংসারে আপনার স্ত্রীর ভূমিকাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আমার মনে হয় এই পর্যন্ত পৌঁছানোর ব্যাপারে তার সিংহভাগ কৃতিত্ব আছে। মূল্যায়নটা কি? আমি প্রথমে একটা কলেজে, তখন বেতন খুব কম ছিল। আপনার সময় কম, এক আচ্ছা, মিনিট। আমি বলি, তার যদি সমস্ত কাজগুলোকে আমি মানিটাইজ করি, তাহলে তিনি যে পরিমাণ উপার্জন করেছেন, সেই উপার্জনের সমান উপার্জন আমি কখনোই করিনি। আজ পর্যন্ত মনে হয় তিনি চলে গেছেন দুনিয়া থেকে, আমি তার জন্য চোখের পানি ফেলি। শুধুমাত্র যখনই আমি একান্তে থাকি। আপনি মন খুলে বলেন, আপনাকে 2 থেকে 2.5 মিনিট সময় দেবো। আচ্ছা, মন খুলে বলি, আমি সত্যি কথা বলতে কি, আমার মতো মানুষের ঘর সংসার করা কোনো মেয়ের পক্ষে খুব টাফ ছিল, কারণ তাকে মাসে আমি বেতন এনে দিতাম। আপনি তো নিজেও জানেন আমাদের সময় বেতন কত ছিল। এখন তো একজন পিওনও প্রায় আমাদের সমান বেসিক পাই, আমরা যে পয়েন্টে আমরা এই চাকরিটা শেষ করেছি। তাকে মাসে এনে দিয়ে আমি নিশ্চিন্ত থাকতাম। আমি বলতাম যে এই তোমার, আমি যা একটাও রাখতাম না, তার কাছে আমি চেয়ে নিতাম পকেট খরচ হলে, যে আমি এটা দিয়ে দিলাম, তুমি যেভাবে পারো চালাও। আমরা মাসে এনে দিতাম, উনি দিনে দিনে আমার সমস্ত সংসার চালিয়ে তারপরেও কিছু টাকা রাখতেন এবং এই পরের মাস পর্যন্ত পৌঁছানোর কৃতিত্ব কিন্তু তার। আমি সশ্রদ্ধ চিত্তে এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই এই ভেবে যে আমার একটা অত্যন্ত ভালো জীবন সঙ্গিনী ছিলেন। তিনি সব কিছু ম্যানেজ করে আমার পরের মাস পর্যন্ত পৌঁছে দিতেন। আলহামদুলিল্লাহ, আমি তার জন্য সবসময় দোয়া করব অনন্তকাল ধরে। হয়তো আমার সন্তানেরাও বুঝবে না যে তার মা তাদের জন্য কি কষ্ট করেছেন। আর বাবা সৎভাবে জীবনযাপন করার যে বিড়ম্বনা এই যুগে, একটা অনেকের কাছে এটা ফিতনা মনে হতে পারে, ফিতনাই তো বটে, পরীক্ষা তো বটে, কিন্তু এই ফিতনাতে আমরা উত্তীর্ণ হয়েছিলাম সফলভাবে। তো আপনি কি এখন মনে করছেন যে কথাটা আসতেছে যে ঘরের মা, ঘরের স্ত্রী, ঘরের বোন, যারা একসাথে থাকেন, যেটা এই যে তাদের যে শ্রমটা একেবারে স্বতঃস্ফূর্ত, আন্তরিক ভালোবাসা, স্নেহ, প্রেম, প্রীতি, আউট অফ লাভ, আউট অফ প্রফাউন্ড রেসপেক্ট, অর্থাৎ এটা ডিভাইন,
হ্যাঁ, তো একটা এই mutual ডিভাইন respect। জিনিসটাকে কিন্তু আমরা বাস্তব জীবনে আমরা স্বীকৃতি দেই না। পুরুষটা তো আরও দেয় না, না। পারতপক্ষে দেয় না, বিপদে বলে দেয়, সহজে দেয় না। কিন্তু না, এখন প্রশ্ন হচ্ছে এই যে আপনার স্ত্রী, আপনি স্ত্রীর কথা বলছেন, মূল্যায়ন করছেন, ওখানে তো আপনার মাও ছিল। হ্যাঁ, মার অবদান যেহেতু আরো বেশি বেতনটা ছিল। আপনি বলছেন বেতনটা স্ত্রীকে দিতেন, মার সাথে কি করতেন? মার কাছ থেকে শুধু নিতাম, মার ক্ষেত্রে কখনো দেওয়ার সুযোগ পাইনি। মা যে কিভাবে দিয়ে গেছেন তো এটা কি আপনার মনে হয় না সব সময় মনে হয় একটু অমানবিক আমি হয়ে- রাব্বির হামুমা কামা রাব্বাই, কারণ স্বয়ং আল্লাহ তো বলেছেন, মারও দেখবেন, স্ত্রীকেও দেখবেন। কিন্তু আমাদের এই যে জিনিসটা আপনি বললেন, কিন্তু আপনি স্ত্রীকে টাকা দিয়ে দিতেন, মা পেত না, অথবা মাকে দিলেন, স্ত্রী পেত না। একটা বৈসাদৃশ্য ছিল তো। আমরা হয়তো দূরে থাকতাম, মাঝে মাঝে ফেস্টিভ্যাল অ্যালাউন্স পেলে তখন হয়তো আমরা কিছু দিতাম, সামান্য কিছু, এই আর কি। তারপরে আমি বলি, আসলে আল্লাহ আদম এবং হাওয়া দুজনকে সৃষ্টি করেছেন, এবং এই পৃথিবীতে যখন আদম আলাইহিসসালামকে পাঠালেন তখন ওনাকে মানে একটা ভুলের জন্য, এবং হি ওয়াজ কার্স ডাউন ফ্রম হেভেন টু আর্থ, এবং হি ওয়াজ ওয়ার্ডার্ড টু আর্ন হিজ ওন ব্রেড। একবার বিবলিক্যাল মানে বাইবলিক্যাল একটা ইয়ে ট্রুথ, আমি যে এখানে আর আগাবো ইউ না। আর টু আর্ন ইউর ওন ব্রেড। আচ্ছা, এখানে আমি আগাবো না, আমি শুধু শেষ কথা বলে দিই, যেহেতু এটা মুসলিম কান্ট্রি, সবাই শুনছে। এখানে আদম কখনো অভিশপ্ত হয়ে পৃথিবীতে আসে নাই। উনি বলেছেন রব্বানা জালাম আনফুসনা আল্লাহ তার হামলা না করে খাসরি, অর্থাৎ ওখানেই তাকে ক্ষমা করা হয়েছে। বাইবলিক্যাল বাইবেল, আমি বলছি কোরআনিক কথা, ওখানে ক্ষমা করা হয়েছে, এবং বলা হয়েছে খলিফা হিসেবে পৃথিবীতে সে এসেছে। সুতরাং এটা একটা অন্য জগতের খলিফাতুল আরদ। ইয়েস। সুতরাং আজকে আলোচনা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জনাব নুরুল হক, ধন্যবাদ জনাব ডক্টর আসিফ। আমরা অত্যন্ত গুরুগম্ভীর আলোচনা করেছি। দর্শক, তিনজন বক্তা বিভিন্ন অ্যাঙ্গেলে আলোচনা করেছেন, এবং আজকের আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল, শ্রমের সংখ্যাটা কিন্তু এখনও অস্পষ্ট এবং এনকম্পাসিং না। কিছু অংশ শ্রমিক আসছে, কিছু অংশ আসে নেই। বিশেষ করে আলোচনা হয়েছে সংসারে নারীর মূল্যায়ন নিয়ে, মার মূল্যায়ন নিয়ে, বোনের মূল্যায়ন নিয়ে। তিনজনই কথা বলেছেন কিন্তু, এবং তারা সবাই স্বীকার করেছেন এই জায়গাটা এখনও শ্রেয়, প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে কিন্তু একেবারে ডিভাইন অ্যাটিচিউডে প্রলোভিত আছে। কিন্তু মূল্যায়নের প্রশ্নে কিন্তু সবাই কিন্তু আমরা বলছি উচিত উচিত উচিত। আমরা দেখতে চাই উচিত না, আমরা সেই কাজটাই চাই যে কাজটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার শ্রম দিতে হবে। এবং আমরা দেখব আগামীতে আমাদের ঘরে যারা থাকে তাদের যে মূল্যায়ন, সন্তান পালন, বাজার করা, হাট করা, সব কিছু করা, এইটারও মূল্যায়ন হোক বিবেকের তাড়নায়। ধন্যবাদ আপনাকে।